হ্যালো ফ্রেন্ডস, সহজে দর্শন শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আজকের এই ছোট্ট ক্লাসটি উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ ফিলোসফি বা দর্শন বিষয় থেকে যে সকল এমসিকিউ প্রশ্নোত্তরগুলো তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আজকের এই ছোট্ট ক্লাসটিতে সেই সকল প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করা হবে। তো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, ভাষায় প্রকাশিত অনুমানকে কি বলা হয়? যুক্তি। বৈধতার প্রশ্নটি কার সাথে যুক্ত থাকে? যুক্তির আকারের সাথে। প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির প্রধান আশ্রয়বাক্যটির অংশ দুটি হল পূর্বগ ও অনুগ। এ প্রসঙ্গে তোমরা আরও একটা বিষয় মনে রাখবে যে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয়বাক্যটি প্রাকল্পিক বচন হয়। এটাও কিন্তু কখনো কখনো এমসিকিউতে এসে থাকে। নেক্সট, যে যৌগিক বচনের সত্য সারণীর কতকগুলো নিবেশন সত্য হয় এবং কতকগুলো নিবেশন মিথ্যা হয় তাকে কি বলা হয়? তাকে আপত্তিক বচন বলা হয়। এর সাথে তোমরা এই দুটো বিষয়ও মনে রাখবে যে যদি সকল নিবেশন সত্য হয় তাকে বলা হয় শতসত্য বচন, আবার যদি সকল নিবেশন মিথ্যা হয় তাকে বলা হয় শতমিথ্যা বচন। আরোহ অনুমানের সর্বপ্রধান বৈশিষ্ট্যটি কি? আরোহ অনুমানের সর্বপ্রধান বৈশিষ্ট্য হল আরোহমূলক লাভ। আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি? আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হল পর্যবেক্ষণ ও পরীক্ষণ। আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি? আরোহ অনুমানের আকারগত ভিত্তি হল প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নিয়ম। কারণ কি? কারণ হল শর্তের সমষ্টি। ক হল খ এর পর্যাপ্ত শর্ত। একথার অর্থ কি? একথার অর্থ হল যদি ক ঘটে তবে খ ঘটে। মিলের কোন পদ্ধতিতে কাকতালীয় দোষ হয়? মিলের ব্যতিরেকী পদ্ধতিতে কাকতালীয় দোষ হয়। তর্কবিজ্ঞানী মিল এই পদ্ধতিকে অর্থাৎ এই ব্যতিরেকী পদ্ধতিকে সর্বশ্রেষ্ঠ প্রমাণের পদ্ধতি বলেছেন। এটাও মনে রাখবে, কারণ এটাও কিন্তু কখনো কখনো প্রশ্নে এসে থাকে। নেক্সট, রাম ভাত খাবে অথবা মাংস খাবে, এটা কি জাতীয় বচন? এটা বৈকল্পিক বচন। কেন বৈকল্পিক বচন এটা কিন্তু আমি বলছি না, তোমরা কমেন্টে লিখে জানিও যে রাম ভাত খাবে অথবা মাংস খাবে তোমরা কিভাবে বুঝলে যে এটা একটা বৈকল্পিক বচন? যে যুক্তিবিজ্ঞানী পরীক্ষামূলক আরোহ পদ্ধতি প্রবর্তন করেন তিনি কে? তিনি হলেন মিল। যুক্তির কাঠামোকে কি বলা হয়? যুক্তির কাঠামোকে যুক্তির আকার বলা হয়। কারণ হলো কার্যের নিয়ত শর্তান্তরহীন অব্যবহিত পূর্ববর্তী ঘটনা। একথা কে বলেছেন? একথা বলেছেন মিল। সংযৌগিক বচনের দুটি অঙ্গবাক্য সত্য হলে বচনটির সত্যমূল্য কি হবে? সংযৌগিক বচনের দুটি অঙ্গবাক্য সত্য হলে বচনটির সত্যমূল্য হবে সত্য। একটি শূন্য শ্রেণীর উদাহরণ দাও। একটা শূন্য শ্রেণী হচ্ছে অশ্বডিম্ব, আর এর বুলীয় ভাষ্য কেমন হবে? এর বুলীয় ভাষ্যটা হবে S = 0। একটি নিরপেক্ষ ন্যায়ের সংস্থানের সংখ্যা কয়টি? একটি নিরপেক্ষ ন্যায়ের কতগুলো সংস্থান থাকে? তোমরা প্রত্যেকেই জানো, 4টি। কি কি সেই সংস্থানগুলো? কমেন্টে লিখে জানিও যার জানা থাকবে। ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সাংকেতিক নাম কি? ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সাংকেতিক নাম হলো MT। নিরপেক্ষ ন্যায়ের বৈধ মূর্তির সংখ্যা কয়টি? নিরপেক্ষ ন্যায়ের বৈধ মূর্তির সংখ্যা হচ্ছে 19টি। যে বচনগুলি থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয় তাকে কি বলা হয়? যে বচনগুলো থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয় তাকে বলা হয় হেতুবাক্য বা আশ্রয়বাক্য। ঠিক আছে, হেতুবাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে কি বলা হয়? হেতুবাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় সে হচ্ছে সিদ্ধান্ত। উদ্দেশ্য ও বিধেয় পদ উভয়ই ব্যাপ্য হয় কোন বচনে? মনে রাখবে, উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপ্য হয় ই বচনে। কেবলমাত্র বিধেয় পদ ব্যাপ্য হয় কোন বচনে? ও বচনে। কোন বচনের কোনো পদই ব্যাপ্য নয়?
আই বচনের কোনো পদই ব্যাপ্য নয়। আর তার সাথে এটাও মনে রাখবে যে এ বচনের উদ্দেশ্য পদটা ব্যাপ্য হয় আর বিধেয় পদটা অব্যাপ্য হয়। ঠিক আছে, এই চারটের মধ্যে একটা কিন্তু প্রায় প্রতি বছরই পরীক্ষায় এসে থাকে এমসিকিউর মধ্যে। কাজেই এই ছোট ছোট জায়গাগুলো কিন্তু একটু দেখে নিও। এখান থেকে তোমার কতগুলো প্রশ্ন জানা ছিল অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর অজানা যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই নিজের খাতার মধ্যে নোট করে নিও, কারণ এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটাই তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আজকের এই ক্লাসটি এখানেই শেষ। তোমার যদি ক্লাসটি ভালো লেগেছে তো অবশ্যই ক্লাসটিকে একটি লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর হ্যাঁ, তোমার যারা ফ্রেন্ডস রয়েছে তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য।